আমি পেয়েছি, যা চেয়েছিলাম তাই পেয়ে গেছি। পলাশপুর গ্রামে একদম ঢোকার মুখে ছিল একটি বিশাল বড় বাজার। সকাল সকাল সেই বাজার ছিল খুব ব্যস্ত। সেখানে বহু লোকের সমাগম, আর কেনাকাটা বেশ জোর কদমে চলছে। আরে আরে, নিয়ে যাও তাজা তাজা সুস্বাদু ফল নিয়ে যাও। আপেল থেকে পেয়ারা একদম চিনির মতো মিষ্টি, এমন জলের দরে ফল এই তল্লাটে কোথাও পাবে না। নিয়ে যাও। এমন সময় এক যোগিনী মা সেই বাজারের পথ ধরে সেখানে আসে। তার সাথে ছিল একটা গরু আর একটা ছোট্ট টুনি পাখি। হারাধনের ফলের দোকানের সামনে যোগিনী মা এসে দাঁড়াতেই, আরে আরে, সকাল থেকে এখনো বেচা কেনা শুরু করলাম না, আর তুমি ভিক্ষা চাইতে চলে এলে? যাও এখন হবে না। ভিক্ষা চাইতে নয় রে, আমি তোর দোকান থেকে যা নিতে এসেছি তার দাম দিয়েই কিনে নিয়ে যাব, তুই চিন্তা করিস না। বলো কি লাগবে বলো। এখন ফলের দাম কিন্তু খুব চড়া, 1 পয়সাও কম হবে না, বলে দিলাম কিন্তু। তুই এই সমস্ত ফল বস্তায় ভরে আমার গরুটার পিঠে তুলে দে। এই সমস্ত ফল? এই তুমি সত্যি সত্যি ফলের দাম দিতে পারবে? কোনো ভণ্ডামি করবে না তো? হ্যাঁ রে হ্যাঁ, পারবো। এই ফলের যা দাম তার থেকে আমি তোকে কিছু বেশিই দেবো। এই কথা বলে যোগিনী মা তার থলি থেকে একটা লাল পুটলি বার করে হারাধনের হাতে দেয়। আর সেটা দেখে তো হারাধনের চোখ দুটো পুরো ছানা বড়া হয়ে যায়। তাতে ছিল বেশ কিছু সোনার টুকরো। সে আর একটাও কথা না বলে সমস্ত ফল বস্তায় ভরে গরুটার পিঠে তুলে দেয়। এই নাও মা, সব ফল গুছিয়ে দিয়েছি। যোগিনী মা তখন সেখান থেকে বেরিয়ে পাশের দোকানে গিয়ে ঠিক একইভাবে বস্তা বস্তা মুড়ি আর বাতাসা কিনে তার গরুর পিঠে চাপিয়ে দেয়। তাই দেখে হারাধন বলে, বাবা, এই যোগিনী মা এত জিনিস নিয়ে কি করবে? একা তো এত কিছু খেতে পারবে না। তখন তার পাশে থাকা টুনি পাখি তাকে বলে, আমাদের যোগিনী মা খুব দয়ালু। আশেপাশের জঙ্গলের অবস্থা তো এখন খুব খারাপ। কাঠুরিয়ারা গিয়ে সমানে সব গাছ কেটে নিচ্ছে, গাছের সব মধু পেড়ে নিয়ে চলে আসছে, গাছের সব ফলও পেড়ে নিচ্ছে। জঙ্গলের পশু পাখিরা তো না খেয়ে মরছে। তাই যোগিনী মা এই সমস্ত ফল আশেপাশের জঙ্গলের পশু পাখিদের খাওয়াবে, আর ওই মুড়ি আর বাতাসা পাশের গ্রামের যত গরিব দুঃখী অনাথ বাচ্চারা রয়েছে তাদের জন্য। ও বাবা, এই টুনি পাখি যে দেখছি কথাও বলতে পারে। ঠিক তখনই যোগিনী মা পাশের দোকান থেকে বেরিয়ে হাতের ইশারায় টুনি পাখিকে ডাকে আর বলে, যা টুনি, তুই আর ভোলা গিয়ে পাশের জঙ্গলের পশু পাখি আর গ্রামের বাচ্চাদের খাবারগুলো দিয়ে আয়। আমার অনেক কাজ পড়ে আছে, আমি গুহায় ফিরে যাই। তারপর টুনি পাখি আর ভোলা পাশের জঙ্গলের দিকে চলে যায়, আর যোগিনী মা আবার সেই পথ ধরে তার গুহার দিকে ফিরে আসে। এদিকে হারাধন মনে মনে ভাবে, এই যোগিনী মা এত সোনার টুকরো পেল কোথা থেকে? তবে কি যোগিনী মা কোনো গুপ্তধনের সন্ধান জানে? আর এখন মনে হয় সেই দিকেই যাচ্ছে। না, আমাকে এই যোগিনী মায়ের পিছু নিতে হবে। এই কথা বলে হারাধন যোগিনী মায়ের পিছু নিতে থাকে। কিছু দূর গিয়ে সে দেখতে পায় যোগিনী মা হাঁটতে হাঁটতে এক ভাগাড়ের সামনে আসেন, আর সেখান থেকে যত মরা জীবজন্তুর হাড়, মাছের কাঁটা, মরা ব্যাঙ এই সমস্ত কিছু কুড়িয়ে তার থলিতে ভরে নেয়। এরপর কিছু দূর গিয়েই সে একটা গুহার মধ্যে প্রবেশ করে। এই এত ঘন জঙ্গলের ভিতরে এমন এক গুপ্ত গুহা, তবে কি এর ভিতরেই রয়েছে সেই গুপ্তধন? না, এখন বরং ফিরে যাই, গিন্নিকে গিয়ে সবটা জানাই। আমার গিন্নির মাথায় তো খুব বুদ্ধি, ও নিশ্চয়ই কিছু না কিছু একটা মতলব ঠিক বার করবে। হারাধন সেখান থেকে সোজা বাড়ি ফিরে যায়। তারপর গিন্নিকে ডেকে বলে, গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি বেরিয়ে এসো, দেখো আমি তোমার জন্য কি এনেছি। মরণ, সকাল সকাল আমার ষাঁড়ের মতো চিল্লাচ্ছ কেন? রান্নাঘরে তো হাজারটা কাজ পড়ে রয়েছে নাকি? তা কি এমন হাতি ঘোড়া এনেছো শুনি? আর এত তাড়াতাড়ি দোকান বন্ধ করে ফিরে এলে যে বড়? বিক্রি বাটা কি সব লাটে উঠেছে?
কিচ্ছু লাটে ওঠেনি। এই দেখো আমি কি এনেছি। তারপর হারাধন সেই পুটলি ভর্তি সোনার টুকরোগুলো কাবেরীকে দেখায় আর তাকে সমস্ত ঘটনা খুলে বলে। আর সব কিছু শুনে কাবেরী বলে, কি বলছো গো? গুপ্তধন? তা তুমি গুহার ভিতরে না ঢুকে ফিরে এলে কেন? আরে হঠাৎ করে গুহার মধ্যে ঢুকে গেলে হয় নাকি? ভালো করে হাটঘাট বেঁধে নামতে হবে। এখন তুমি চটপট একটা বুদ্ধি বার করো তো। জানি জানি, যা করার আমাকেই করতে হবে। তোমার ঘটে তো কিছুই নেই। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, এদিকে এসো। এর পরের দিন সকালবেলায় কাবেরী, কেউ আছো নাকি গো? আমাকে দুটো খেতে দেবে? দুদিন ধরে আমি কিছু খাইনি, আমাকে দুটো খেতে দাও না গো, আমাকে একটু জল দাও না। কাবেরীর কান্না শুনে যোগিনীমা গুহার ভিতর থেকে বেরিয়ে আসেন আর বলেন, কে তুই? তোর কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? আর এই গুহার সন্ধান তুই কোথায় পেলি? আমার নাম কাবেরী, আমি ওই পাশের গ্রামেই থাকি। বিয়ের 5 বছর হয়ে গেল, আমার কোনো সন্তান হয়নি বলে আমার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করেছে। আর আমাকে মারধর করে আমার সমস্ত গয়নাগাটি খুলে নিয়ে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। আমি কাঁদতে কাঁদতে এই জঙ্গলের মধ্যে চলে এসেছি, আর দূর থেকে এই গুহাটা দেখতে পাই। 2 দিন ধরে আমি কিছু খাইনি মা, আমায় কিছু খেতে দাও। ঠিক আছে, তুই এখানেই বস, আমি তোর জন্য খাবার আনছি। খাবার খেয়ে এখান থেকে চলে যাবি। মা গো, আমার যে যাওয়ার কোনো জায়গা নেই, আমাকে তুমি তোমার কাছে রাখো মা। আমি তোমার সব কাজ করে দেব, দিনরাত তোমার সেবা করব। আমাকে শুধু তোমার কাছে একটু ঠাঁই দাও মা। যোগিনীমা কাবেরীকে তার কাছে রাখতে রাজি হয়ে যান। এরপর থেকে কাবেরী যোগিনী মায়ের সব কাজ করে দেয়, তার অনেক সেবা যত্ন করে। সে আস্তে আস্তে যোগিনী মায়ের বিশ্বাস অর্জন করতে থাকে। আসলে কাবেরী কাজ করার বাহানায় সেই গুপ্তধনের সন্ধান করতে থাকে। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। একদিন, আজকে অমাবস্যা, আজকে রাতে আমি এক যজ্ঞে বসবো। প্রতি অমাবস্যাতেই আমি এই যজ্ঞে বসি, আর তার জন্য আমার বেশ কিছু জিনিসের প্রয়োজন। কাবেরী, তুই গিয়ে সামনের ভাগাড় থেকে যত জীবজন্তুর হাড়, মাছের কাঁটা, মরা ব্যাঙ পাবি কুড়িয়ে নিয়ে আয়। আর শোন, ভোলাকে সাথে নিয়ে যা। যোগিনী মায়ের কথা মতো কাবেরী ভোলাকে নিয়ে জঙ্গলের পথ ধরে ভাগাড়ের দিকে এগিয়ে যায়। আর সেখানে গিয়ে সে হারাধনের সাথে লুকিয়ে দেখা করে। কি গো গিন্নি, কোনো গুপ্তধনের সন্ধান পেলে? আর গুপ্তধন? ওই বুড়ি যে কোথায় নিজের যজ্ঞের ধন লুকিয়ে রেখেছে ভগবান জানে। আজকে আবার উনি কি যেন একটা যজ্ঞে বসবেন, তার জন্য নাকি মরা ব্যাঙ, জীবজন্তুর হাড় এই সব লাগবে। আমি কি এখন ওনার জন্য ভাগাড়ে ওইসব নোংরা ঘাটতে যাবো নাকি? আহা, ভাগাড়ে যেতে হবে কেন? এই গরুটা কি মেরে বুড়ির কাছে নিয়ে যাও তো। কি বলছো গো? ও যে বুড়ির খাস গরু। তাতে কি হয়েছে? তুমি বলবে গলায় দড়ি পেঁচিয়ে নিজেই মরে গেছে। আজকে যখন বুড়ি যজ্ঞে বসবে, আমি গুহার বাইরে অপেক্ষা করব। আজকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। তারপর হারাধন সেই গরুটার গলায় দড়ি পেঁচিয়ে গরুটাকে হত্যা করে। হারাধনের কথা মতো কাবেরী গরুটাকে টেনে টেনে গুহার সামনে নিয়ে যায় এবং যোগিনীমাকে ডেকে সমস্ত কথা খুলে বলে। যোগিনীমা একটাও কথা বলে না। এরপর গভীর রাত নামতেই যোগিনীমা সমস্ত জোগাড় করে যজ্ঞে বসেন। কাবেরীও তার পাশে বসে থাকে, আর গুহার বাইরে হারাধন অপেক্ষা করে। এরপর যজ্ঞে 2-1 বার আহুতি দিতেই কাবেরী আর হারাধন ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন তারা চোখ খোলে, সামনে দেখে সোনা, এত সোনা,
এই তো পেয়েছি, যেটার সন্ধানে আমরা এসেছিলাম, খুঁজে পেয়েছি। এই কথা বলে যেই মুহূর্তে হারাধন আর কাবেরী সেই সোনায় হাত দিতে যায়, অমনি ছিটকে দূরে পড়ে যায়। ঠিক তখনই যোগিনী মা তাদের সামনে আসেন, আর তার সাথে আসে ভোলা। এ কি, ও এখানে কি করে এলো? ওকে তো অবাক হচ্ছিস তাই না? এই গুপ্তধনের সন্ধানেই তো এসেছিলিস। এমনকি মিথ্যে বলার সাথে সাথে আমার নিরীহ পশুকে হত্যা করতেও তোদের হাত কাঁপেনি। যা ভোলা, তুই গিয়ে ওদের উপযুক্ত শাস্তি দে। ঠিক তখনই ভোলা তাদের দিকে এগিয়ে গিয়ে তাদের গুঁতোতে থাকে। এরপর যোগিনী মা তার রূপ বদলে তার আসল ডাইনির রূপ ধারণ করে। তারপর ভোলাকে থামতে বলেন। তুমি একটা ডাইনি? হ্যাঁ, এই ভোলার টুনি হলো আমারই দুই চেলা, হামদ আর মামদ। আমি প্রথম দিনই তোদের অসৎ উদ্দেশ্যের কথা জানতে পেরে গিয়েছিলাম। শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিলাম তোদের শাস্তি দেওয়ার জন্য। আমাদের ক্ষমা করে দাও ডাইনি, আমরা লোভে পড়ে এমন ভুল কাজ করে ফেলেছি। তুমি একজন ডাইনি হয়েও জঙ্গলের পশু পাখি, অনাথ শিশুদের এত উপকার করছো, আর আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে ডাইনি, আমাদের তুমি ক্ষমা করে দাও। আজকের পর থেকে আমরা এই ভুল কখনো করব না। বেশ, এবারের মতো ছেড়ে দিচ্ছি, আর ভুল শোধরানোর একটা সুযোগ দিচ্ছি। ডাইনি তাদেরকে ক্ষমা করে দেয়। তারপর হারাধন আর কাবেরী তাদের বাড়ি ফিরে যায়। এরপর থেকে হারাধন সঠিক দামে ফল বিক্রি করতে থাকে, আর মাঝে মধ্যে কিছু ফল অনাথ ও গরিব বাচ্চাদের দান করে। ওরে দিনো, তাড়াতাড়ি কর, ভোর হতে তো বেশি দেরি নেই। আরে চিন্তা করছিস কেন? এতদিন ধরে ডুব সাঁতার অভ্যাস করলাম কি এমনি? গয়নাগুলো ঠিক খুঁজে বার করবো। এই কথা বলেই তারা দুজনে যখন গয়না খুঁজতে পুকুরের জলে ডুব দিতে যাবে, তখন সেই জল থেকে উঠে আসে কি গয়না? গয়না চাই? পরের দিন সকালে সেই পুকুরে তাদের মৃতদেহ ভেসে থাকতে দেখা যায়, আর পুকুর পাড়ে ভিড় করে দাঁড়িয়ে থাকে কিছু গ্রামের মানুষ। লোভ লোভ যাবে কোথায়? বছর বছর ধরে এই ঘটনা ঘটে আসছে, তবু এরা লোভ ছাড়তে পারে না। তখন সেখানে একটি পুলিশের গাড়ি এসে দাঁড়ায়। তারপর 3 জন পুলিশ গাড়ি থেকে নেমে আসেন। তারা ভিড় সরিয়ে পুকুরের দিকে এগিয়ে যায়। যিনি অফিসার তিনি বলেন, কনস্টেবল, বডি দুটো পোস্টমর্টমের জন্য নিয়ে তোমরা চলে যাও। আমি গোটা গ্রাম ঘুরে তদন্ত সেরে ফিরব। এই কথা বলে পুলিশ অফিসার গ্রামের দিকে এগিয়ে যান। প্রথমে তিনি গোটা গ্রাম ঘুরে দেখতে থাকেন। গ্রামের সরু পথ, বাঁশঝাড়, ধান ক্ষেত, পুকুরের ছেলেদের দাপাদাপি, গরুর গা ধোয়ানো, পাখির মিষ্টি ডাক, ফুলের গন্ধ মাখানো বাতাস তার মনকে কেমন যেন অন্যমনস্ক করে তুলেছিল। চেতনা ফিরল সেই বৃদ্ধ মানুষটির গলা শুনে। কি স্যার, গ্রাম কেমন লাগছে? অফিসার পিছন ফিরে তাকে দেখে বলেন, গ্রাম তো সুন্দর, কিন্তু বছর বছর ওই পুকুর থেকেই যে মৃতদেহ পাওয়া যাচ্ছে, সেই রহস্যটাই তো বার করতে হবে। আর রহস্য? আসুন আসুন স্যার, ওই গাছতলাটায় গিয়ে একটু বসে। এই কথা বলে গাছতলার দিকে এগোতে এগোতেই বৃদ্ধ সেই রহস্যে ঘেরা গল্পের কথা শুরু করেন। আজ থেকে 30 বছর আগে
এই গ্রামের বহুকালের জমিদার বংশের শেষ বংশধর তার স্ত্রী পুত্রকে নিয়ে বাস করতেন। জমিদার প্রথা বহুকাল আগে উঠে গেলেও তাদের বেশ কিছু জমি জমা ছিল। পুত্রের যখন 3 মাস বয়স, একদিন ওগো, খোকাকে যে আর সামলানো যাচ্ছে না, কেঁদে কেঁদে ছেলেটা যে একেবারে। সবই দেখতে পাচ্ছি গিন্নি, কিন্তু এত রাত্রে ডাক্তার কোথায় পাবো? কবিরাজ তো বললো আর কিছু করার নেই। এখন মা ছিন্নমস্তাই আমাদের সন্তানকে রক্ষা করতে পারেন। হে মা ছিন্নমস্তা, আমার ছেলেকে তুমি রক্ষা করো মা, আমার ছেলেকে তুমি রক্ষা করো। ঠিক সেই সময় কেউ তাদের সদর দরজায় ধাক্কা দিতে থাকে আর বলে, দরজা খোল, দরজা খোল তাড়াতাড়ি, আমি ভৈরব তান্ত্রিক, মা ছিন্নমস্তা আমাকে পাঠিয়েছেন। জমিদার মশাই তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেন। আসুন আসুন ভৈরব বাবা। এনে এই শিকড় বেটে খাইয়ে দিলেই ছেলে ঠিক হয়ে যাবে। আর শোন, রাতে মায়ের যে স্বপ্নাদেশ পাবি তা অবশ্যই পূরণ করবি, নইলে তোর ছেলেকে। না না ভৈরব বাবা, ছেলে সুস্থ হলেই আমি ছিন্নমস্তা মায়ের সব ইচ্ছে পূরণ করব। শিকড় বেটে খাওয়াতেই তাদের ছেলে সুস্থ হয়ে যায়। আর সেই রাতেই স্বপ্নে জমিদার মশাই মা ছিন্নমস্তার আদেশ পান। কি রে, ঘুমুলি নাকি? ছেলে তো সুস্থ হলো, আমার ইচ্ছে পূরণ করবি না? নিশ্চয়ই করব মা। মা বলো তুমি কি চাও? আমার একটা মন্দির বানিয়ে দিবি, যাতে এই গ্রামে থেকে আমি সকলকে রক্ষা করতে পারি। এই আদেশ পেয়ে জমিদার পরের দিন থেকেই মন্দির তৈরির কাজের তোড়জোড় শুরু করেন। প্রায় বেশিরভাগ সম্পত্তি বিক্রি করে মন্দির নির্মাণ কাজ শুরু হয়, মায়ের গয়না গড়ানো হয়। তখন এই খবর গিয়ে পৌঁছায় রঘু ডাকাতের কাছে। কি বললি? জমিদারের বাড়িতে এখন অনেক টাকা মজুদ আছে, মা ছিন্নমস্তার জন্য ভারী ভারী গয়না গড়িয়েছে। হ্যাঁ সর্দার, চারিদিকে তো তাই খবর। তাহলে তো মায়ের প্রাণ প্রতিষ্ঠার আগেই আমাদের সব লুটে নিতে হবে। চল আজ রাতেই। আর সেই রাতেই জমিদার বাড়িতে ডাকাত পড়ে। গিন্নি গিন্নি, বাড়িতে ডাকাত পড়েছে। এই ঘরেতেই সমস্ত টাকা গয়না আছে। তুমি খোকাকে নিয়ে এখানেই থাকো, আমি দেখছি। এই কথা বলে জমিদার মশাই ঘর থেকে বেরিয়ে পড়েন। ওরে ওরে, কে কোথায় আছিস? এদিকে আয় একবার তাড়াতাড়ি। তখন জমিদার গিন্নির খাস চাকরানি ঘরে ঢুকে কাঁদতে কাঁদতে বলে, গিন্নিমা, গিন্নিমা গো, বাবু ডাকাতের সাথে লইতে লইতে প্রাণ হারাইছেন মা গো, গিন্নিমা। কি বললি? তুই তুই তাড়াতাড়ি খিড়কি দরজা দিয়ে খোকাকে নিয়ে পালিয়ে যা, আমি টাকা গয়নাগুলো রক্ষা করছি। জমিদার গিন্নির খাস চাকরানি খোকাকে কোলে নিয়ে তার কথা মতো সেখান থেকে পালিয়ে যায়। জমিদার গিন্নি গয়নার পুটলি নিয়ে পিছন দরজা দিয়ে বেরিয়ে পড়েন ও গ্রামের পথ ধরে ছুটতে থাকেন। কিন্তু তাকে ডাকাতরা দেখে ফেলে। সর্দার, জমিদার গিন্নি পুটলি হাতে পালাচ্ছে, ওই যে পালাচ্ছে, চলুন তাড়াতাড়ি চলুন। ডাকাতরা যে এইদিকেই আসছে। হে মা ছিন্নমস্তা, আমাকে তোমার কোলে ঠাঁই দাও মা, খোকাকে তুমি রক্ষা করো। জমিদার গিন্নি ডাকাতদের আসতে দেখে সামনের পুকুরে ঝাঁপিয়ে পড়ে। তারপর ডাকাতরাও একে একে সেই পুকুরে ঝাঁপ দেয়। পুকুর তোলপাড় করে ফেলে, কিন্তু গয়না বা জমিদার গিন্নি কাউকেই খুঁজে পায় না। বরং পরের দিন সকালে শুধুই ডাকাতদের মৃতদেহ ভেসে থাকতে দেখা যায়।
আর সেই থেকে যে ওই পুকুরে নামে তারই মৃতদেহ পাওয়া যায়। বুঝলেন অফিসার? যত সব আজগুবি গল্প। দেখছি আমাকে সারা রাত ধরে সমস্ত কিছু পর্যবেক্ষণ করতে হবে। এই দেখো দেখিনি, গল্প বলতে বলতে যে রাত হয়ে গেল। তা অফিসার, আপনি বাড়ি ফিরবেন তো? হ্যাঁ, তার আগে আমাকে আবারও ওই পুকুর আর ওই অর্ধ নির্মিত ছিন্নমস্তার মন্দির পর্যবেক্ষণ করতে হবে। এই কথা বলে সেই অন্ধকারেই অফিসার সেই দিকে চলে যান। আর ওই দিকে যেতেই শুরু হয়ে যায় প্রচণ্ড বৃষ্টি। এ তো খুব জোরে বৃষ্টি নামলো দেখছি। যাই, তাড়াতাড়ি ওই অর্ধ নির্মিত ছিন্নমস্তার মন্দিরে গিয়ে আশ্রয় নিই। অফিসার মন্দিরে পৌঁছতেই দেখে এক বৃদ্ধা পিছন ফিরে মায়ের মূর্তির দিকে মুখ করে বসে আছে। কে আপনি? এই ঝড় বৃষ্টির রাতে একা এই মন্দিরে কি করছেন? তুমি এই গ্রামে এখানে এত রাত পর্যন্ত কি করছো? দেখুন, আমি পুলিশ, তদন্তের কাছে আমাকে। যাক, বৃষ্টি থেমে গেছে, আপনি বাড়ি যান, আমাকে একবার ওই পুকুরের দিকে যেতে হবে। এই কথা বলে অফিসার পুকুরের কাছে যেতেই দেখে সেই বৃদ্ধা সেখানে বসে আছে। কি বিভৎস তার রূপ! চোখগুলো আগুনের মতো জ্বলছে, দাঁতগুলো বেরিয়ে। তার দুটো হাত ক্রমশ এগিয়ে এসে অফিসারের গলা টিপে ধরে। সারাদিন গয়নার গল্প শুনে খুব লোভ হয়েছে না? এইবার দেখ মজা। আপনি ভুল করছেন। আমি গয়নার লোভে নয়, তদন্তের কারণে এসেছি। আমার কমলি মায়ের দিব্যি। আমার কমলি মা বলে আমার গায়ে জমিদারের রক্ত, যে পরিবার চিরকাল দান ধ্যান করে এসেছে। লোভ আমার রক্তে নেই। কি বললে? কমলি? জমিদার বংশ? আর কি বলেছে তোমার কমলি মা? এর বেশি কিছু সে আমায় বলতে পারে না। জিজ্ঞাসা করলে শুধু ভয় পায়, আমাকে আঁকড়ে ধরে হাউ হাউ করে কাঁদতে থাকে। বলে, তোর দায়িত্ব আমায় গিন্নি মা দিয়েছেন, তার কোলে তোকে না ফেরানো পর্যন্ত আমার শান্তি নেই। খোকা, খোকা, তোর জন্য আমি 30 বছর ধরে অপেক্ষা করে আছি। তোকেই আমি চিনতে পারলাম না। তারপর সে তার লম্বা হাত জলের তলায় পাড়িয়ে দিয়ে পুঁটলি তুলে খোকার হাতে দেয়। এই নে খোকা, টাকা ও গয়নার পুঁটলি। এইবার তুই তোর বাবার অসমাপ্ত কাজ সম্পূর্ণ কর, আর আমাদের আত্মার মুক্তির ব্যবস্থা কর বাবা। এই বলে সেই বৃদ্ধা জটাবুড়ি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালবেলা অফিসার গ্রামের সকলকে সমস্ত কথা জানিয়ে ক্রমে বাবার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করে ও বাবা মায়ের শ্রাদ্ধ শান্তির পুজো করে।